একজন মেয়ের জীবনে তার বাবার ভূমিকা জাদুর চেরাগের চেয়ে কোনো অংশে কম নয়। বায়না করতে যত দেরি, তবে পেয়ে যাওয়ার মাঝে সময়ের অপচয় নেই। আমিষা সপ্তপর্ণে নিজের স্কুল ব্যাগে ফিজিক্স বইয়ের ভাঁজে চকচকে টাকাগুলো লুকিয়ে ফেলল। তার দীর্ঘশ্বাসগুলো বন্দি হয়ে রইল চার দেওয়ালের মাঝে। কেউ দেখল না, কেউ বুঝল না। আমিষার প্রতিটি দীর্ঘশ্বাসে মিশে আছে অপরাধবোধ। এই অপরাধবোধ মানুষকে বেপরোয়া করে তোলে। কলুষিত হৃদয়ও টের পায় না অসম্ভব যন্ত্রণা। এ যন্ত্রণা হয়তো মৃত্যুর যন্ত্রণার চেয়ে ঢের বেশি। তাই আমিষা হাউমাউ করে কাঁদছে, মুখে বালির চেপে ধরে সে কি আত্মচিৎকার। প্রকৃতি যেন থমকে গেছে সেই চিৎকারে। বাতাসে কামিনীর সুবাস নেই, আকাশের চাঁদও অনুজ্জ্বল। গাছের পাতাগুলো বোধহয় ঝিরিঝিরি ছন্দ তুলে সহানুভূতি দেখাতে চাইছে আমিষাকে। কাঁদতে কাঁদতে যখন কণ্ঠ ভেঙে যাওয়ার উপক্রম, ঠিক তখনই ফোন বেজে উঠল আমিষার। ঝাপসা চোখে দেখল স্ক্রিনে আহনাফের নাম সুস্পষ্ট। কৌতূহল সীমা অতিক্রম করল আমিষা। কপাল কুঁচকে ফোন রিসিভ করল সে। হ্যালো। অপরপক্ষে নিশ্চুপ। আবারও একবার নিচু স্বরে বলল, হ্যালো। এবার আরও ফুপিয়ে কাদার আওয়াজ পাওয়া গেল। আমিষার বুকটা ধক করে উঠল, তবে মুখে কিছু বলল না। আহরব কাঁদতে কাঁদতে বলল, আব্বুকে সেদিন রাতে হসপিটালে নিয়ে যেতে হয়েছে নিশা, তাই তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। আমিষা এক রাত চিন্তায় ঘিরে ধরল, কিন্তু তার কণ্ঠে তা প্রকাশ পেল না। সে অনেকটা অবিশ্বাস সুরে জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে? আব্বু সুইসাইড অ্যাটেম্প করেছে, নিজেকে মেরে ফেলতে চেয়েছিল সে। কিভাবে? তুমি তো জানো আব্বু প্রতিদিন রাতে ঘুমের ওষুধ খাওয়াতে হয়। আম্মু ওষুধের বাক্সটা ওনার টেবিলের বালিশের পাশে রেখে কোনো এক কাজে রান্নাঘরে গিয়েছিল। ঘরে ফিরে দেখে দুটো ঘুমের ওষুধের পাতা একদম খালি। আব্বু নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিল। আহনাব এবার গলা ছেড়ে কাঁদতে লাগলো। আমিষা ঢোক গিলে বলল, আমাকে একটা মেসেজ করা যেত, যোগাযোগ কেন বন্ধ করে দিয়েছিলে? আহনাব অনুযোগ মিশ্রিত গলা বলল, কীভাবে যোগাযোগ করবো আমিষা? সে রাতে বাবাকে নিয়ে হসপিটালে ইমার্জেন্সিতে দেয়, আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে ওয়াশ করতে হয়েছিল, নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছিলাম না, মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। তুমি ভাবতেও পারছো না আমি কিসে ছিলাম। আমিষা নিশ্চুপ করে রইল, কোনো উত্তর দিল না। আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না? কৃত্রিম হাসি এসে জিজ্ঞাসা করলো আহনাব। এক কাজ করি, মায়ের সাথে তোমাকে কথা বলিয়ে দেয়, তুমি বরং তাকে জেরা করে দেখো। যদি মা এখনো ট্রমাটাইজ, তোমার প্রশ্ন তাকে বড় পীড়া দিবে, তবু আমি আমার ভালোবাসার জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। অন্তত তোমার বিশ্বাসের জায়গাটা পোক্ত হোক। এ পর্যায়ে আমিষার মন আহনাফের মিথ্যে আছে মোমের মতো গলতে শুরু করে। কোনো ছেলে আর যাই হোক মিথ্যের মাঝে তার মাকে জড়াবে না, এই আশ্বাসটুকু আমিষা পুনরায় বাধ্য করলো আহনাফের মিথ্যেকে সত্য বলে গ্রহণ করতে। সে ব্যথিত গলায় জিজ্ঞাসা করলো, এখন কেমন আছেন আঙ্কেল? বেঁচে আছেন। ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে, সেসব কিনতে গিয়ে আম্মুর হাত ফাঁকা। জানো নিশা, বাসায় গ্যাসের লাইট কেটে দিয়েছে, কয়েক মাস ধরে বিল দিতে পারি না। মা এ মাসে একেবারে বিল দিতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হলো না। বাবার পিছে সব টাকা খরচা হয়ে গেল। মানুষের বাসায় গিয়ে রান্না করতে হচ্ছে। আহনাব আবারও ফুপিয়ে কাঁদতে লাগলো। কাঁপা কণ্ঠে আরও যোগ করলো, মাঝে মাঝে মনে হয় আমি মরে যাই। ছেলে হয়ে বাবা মার জন্য কিছু করতে পারছি না। আমার জন্ম কেন হয়েছিল বলতে পারো? জীবনটা অভিশপ্ত বলে মনে হচ্ছে। আমিষা আহনাবের আশ্বস্ত করে বলো, খামোখা এসব অর্থহীন কথা বলো না। তোমাকে বহুদিন বাঁচতে হবে, আঙ্কেল আন্টির জন্য হলে বাঁচতে হবে, বুঝেছ? শুধু আব্বু আম্মুর জন্য বাঁচতে হবে, তোমার জন্য বাঁচতে হবে না, আমাদের বাবুর জন্য বাঁচতে হবে না? উত্তর দাও। অনুনয়ের সাথে জিজ্ঞাসা করলো আহনাব। আমিষা কাঁপা গলায় বলল, তোমার সাথে অনেকগুলো মেয়ের ছবি দেখলাম, ক্লোজ অবস্থায় মেয়েগুলোকে। আহনাব কিছুটা অবস্থিত হয়ে জিজ্ঞাসা করলো, আমার ছবি? আমিষা সহজ গেল বলে, হ্যাঁ, একসাথে বসে নেশা করছো, গলায় ঘাড়ে ঠুটে চুমু খাচ্ছ, মুখ থেকে সিগারেটের ধোঁয়া নিচ্ছ, এ জাতীয় ছবি। আহনাব স্বাভাবিকভাবে বলল, তোমার সাথে আমার যখন সম্পর্ক হয় একটা কথা বলেছিলাম, মনে আছে? কী কথা? আমি মানুষটা অনেক খারাপ, জঘন্য, আমি তোমার জন্য আমি সব ছাড়াতে চাই। কি বলেছিলাম?
আমি প্রচুর নেশা করতাম আমিষা। আমার নিত্যদিনের সঙ্গী ছিল, কিন্তু তুমি আমার জীবনে আসার পর থেকে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছি। এখন যদি আমার অতীত নিয়ে আমায় খোঁচা দাও, আমি কিভাবে পাল্টাবো বলো? রুট গলায় প্রশ্ন ছুড়ে দিল আহনাব। আমি তো তোমায় খোঁচা মারিনি, একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। এসব ছবি তোমাকে কে দিয়েছে? শিরিন। নাম বলবা না? শিরিন ছাড়া আর কেউ না, আমি জানি। ও তো মাহাদির সাথে প্রেম করে। মাহাদির সাথে আমার সম্পর্ক ভালো না, তাই ওইসব ছবি ছড়িয়ে বেড়ায়। আমি সে চুপ করে রইল। আহনাব পরিস্থিতি স্বাভাবিক করতে জিজ্ঞাসা করলো, এখন বলো আমাদের বাবু কেমন আছে? আমার বউয়ের শরীরও বা কেমন আছে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আহনাব। কি সিদ্ধান্ত? আমি অ্যাবর্শন করব। কি? বিস্মিত হলে জিজ্ঞাসা করলো আহনাব। অবশ্যই তুমি অ্যাবর্শন করবে না। তোমার পেটের বাচ্চা শুধু তোমার একার না, আমারও বাচ্চা। তুমি একা সিদ্ধান্ত নিতে পারো না। আমি সে স্বাভাবিক গলে বলল, তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, ব্যর্থ হয়েছি। তাই আমি নিজে ডাক্তারের সাথে কথা বলে অ্যাবর্শনের সিদ্ধান্ত নিয়েছি, টাকাও ম্যানেজ করে ফেলছি। ফোনের অপর প্রান্তে থাকা আহনাফের চোখ দুটো চিকচিক করে উঠল। সে আগ্রহের সাথে জানতে চাইল, কত টাকা? 10,000। তুমি আগামীকালকে ওই টাকা আমাকে দিয়ে দিবে। আমি তোমাকে বিন্দুমাত্র বিশ্বাস করতে পারছি না। তোমার কাছে টাকা থাকলে তুমি আমার বাচ্চাকে মেরে ফেলবে। আমি সব ভুরু কুচকে বলল, এসব কি বলছো তুমি? ঠিক বলছি। আগামীকাল আমাকে পুরো 10,000 টাকা দিয়ে দিবে। তুমি কি আমাকে বিয়ে করবে? বিয়ে করার প্ল্যান ছিল, কিন্তু বাবার এই অবস্থায় বিয়ে করা কিভাবে সম্ভব বলো? বিয়ে করা সম্ভব না, আবার অ্যাবর্শন করতে দিব না। মাথা ঠিক আছে তোমার? আচ্ছা, তোমার যদি অ্যাবর্শন করতে হয় আমি নিয়ে গিয়ে করাবো, তুমি একা গিয়ে করতে পারবে না। কিন্তু আহনাব, আমি সে কিছু বলতে একটা চাইছিল, তাকে থামিয়ে দিয়ে আহনাব বলল, প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছিলাম। পরিস্থিতির জন্য তাকে দুনিয়ার আলো দেখাতে অক্ষম আমি। অন্তত তার মৃত্যুর সময়টা আমাকে কাছে থাকতে দাও নিশা, আমি অনুরোধ করছি। আহনাপের কথা শুনে নিজেকে আর শক্ত রাখতে পারল না আমিষা। কেঁদে ফেলে বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, কিন্তু আমায় কথা দাও কখনো এভাবে যোগাযোগ ছাড়া থাকবে না। কথা দিলাম বউ আমার, আদুরের স্বরে বলল আহনাব। তাহলে আমরা কিভাবে আগাবো এখন? চিন্তিত গলে জিজ্ঞাসা করলো আমিষা। আমার এক ফুফুতো বোন আছে ডাক্তার, আমি ওর সাথে কথা বলে তোমাকে জানাবো, কেমন? ঠিক আছে। আই লাভ ইউ বউ, আই লাভ ইউ টু। আমাদের বাবুটাকে জানিয়ে দিও পাপ্পা লাভ হিম আর হার সো মাচ। আমি সে ভেজা চোখে হাসলো। ফোন কেটে দিয়ে স্বস্তির শ্বাস ফেলল। শুধু শুধু অতিরিক্ত চিন্তা করছিল সে। আরও শিরিন বলি হেরে যাই। ছবিগুলো এভাবে দেখানোর কী আছে? মানুষের অতীত থাকতেই পারে, সেখান থেকে ফিরে আসাটাই মুখ্য। আহনাব তাকে ভালোবাসে, সেও আহনাবকে ভালোবাসে। এই চরম সত্যকে ঠেকাবে কার সাধ্য? পরদিন আমিষা আর স্কুলে গেল না। অসুস্থতার বাহানায় বাসায় রয়ে গেল। দুপুরে যখন রাহেলা ঘুমাচ্ছিল ঠিক সে সময় আহনাব এলো আমিষার সাথে দেখা করতে। বাসার সামনে ছোট্ট একটা গলি আছে। সেই গলি দিয়ে কিছুটা পথ হাঁটলে বাম দিকের একটি পচা পাগারে দেখা যায়। সেখানে দাঁড়িয়ে আহনাব অপেক্ষা করছিল। অলস দুপুর, খাবারের পর্ব চুকিয়ে প্রায় সবাই বিশ্রাম নিচ্ছে। কারেন্টের তারে বসে কাকগুলো ক্লান্ত ভঙ্গিতে ঝিমোচ্ছে। আমি সে নিঃশব্দে বাসা থেকে নেমে আহনাবের কাছে চলে গেল। সৌভাগ্যক্রমে পরিচিত কারোর সাথে পথে দেখা হলো না। পাগড়ের পাশে বেশ কয়েকটি পরিত্যক্ত টিনের ঘর রয়েছে। বড় বড় গাছে ঘেরা সেই ঘরগুলোতে বহু আগে একটি হিন্দু পরিবার থাকতো। তারা চলে যাওয়ার পর এই স্থানটি অনেকটা জংলা স্থানে পরিণত হয়েছে। আশেপাশের বিল্ডিংগুলো শুকনো ময়লা সামনে ওই পাগারে ফেলা হয়। আমি সে গুটি গুটি পায়ে এগিয়ে এলো আহনাফের কাছে। গাছের ফাঁকে বসে নাম না জানা কোনো পাখি যেন ডাকছে। মৃদুবন্ধ বাতাসে ময়লা দুর্গন্ধ। তবুও প্রেমিককে দেখার ইচ্ছার কাছে পারিপার্শ্বিক পরিবেশ বড় ঠুনকো। আহনাব আমিষাকে দেখে হাসলো। একটু কাছে এগিয়ে যেতে তাকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে ফেললো। একটি টিনের ঘরের দরজা ভাঙা ছিল। সেই ঘরের ভেতরে ঢুকলো তারা। আহনাব হাঁটু গেড়ে বসে আমিষার পেটে আলগোছে চুমু খেলো। অস্ফুট স্বরে বলল, আমার বাচ্চা। এবার আমিষার ঠোঁটে গভীর চুমু খেলো। শক্ত করে জড়িয়ে ধরে অনুনয় স্বরে বলল, আমি সত্যি অনেক লজ্জিত নিশা।
যে সময় আমার তোমাকে মানসিক সাপোর্ট দেওয়ার প্রয়োজন, সে সময় আমি তোমার পাশে থাকতে পারিনি। আমি সে দীর্ঘশ্বাস ফেলল। তুমি তো ইচ্ছে করে করনি, পরিস্থিতি তোমার বিপরীত ছিল। এখন এসব বাদ দাও। ঠিক আছে, বাদ দিলাম। আঙ্কেল কেমন আছে এখন? ওষুধ খাচ্ছে। বাবা আসলে মেন্টালি অনেক ভেঙে পড়েছেন। পরিবারে এই অবস্থা, টাকা পয়সার টানাটানি। আমার পড়াশোনাটাও তার জন্য ছাড়তে হলো। তিনি এত চাপ একসাথে নিতে পারছে না। নিজের মৃত্যু কামনা করে চলেছেন সবসময়। আহারে! আমি সে বেদনাগ্রস্ত হয়ে বলল, আসলে ওনার তো খারাপ লাগে তোমার এই অবস্থা দেখে। তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আহনাব আমিষের কপালে চুমু খেয়ে বলল, তুমি যখন বলছো তাহলে হয়তো অবশ্যই ঠিক হয়ে যাবে। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আমার বউ তুমি। আমি সে মিষ্টি করে হাসলো। পরক্ষণে শঙ্কিত চোখে চারদিকে চোখ বুলিয়ে বলল, এতক্ষণ আমার বাইরে থাকা যাবে না। মা ঘুম থাকতে থাকতে ফিরে যেতে হবে। আহনাফের চেহারায় দুঃখ প্রকাশ পেল। বলল, আর একটু সময় থেকে যাও প্লিজ। আমি সে বলল, মা জাগ না পেয়ে আমাকে খুঁজবে, না পেলে বিশাল বড় ঝামেলায় পড়ে যাবে। আচ্ছা, তাহলে আর তোমাকে আটকে রাখা উচিত হবে না। টাকাগুলো দাও, আমি গিয়ে অ্যাবর্শনের ব্যবস্থা করছি। আমি সে অন্তঃবাসের ভেতর থেকে 10,000 টাকা বের করে আহনাফকে দিল। চকচকে টাকাগুলো অন্তত মনোযোগ সহিত গুনে দেখল সে। এরপর আমিষার দিকে তাকে হাসি মুখে বলল, চলো সামনের দোকান থেকে তোমাকে কিছু কিনে দেই। কি কিনে দিবে? আগ্রহের সাথে জিজ্ঞাসা করলো আমিষা। তুমি না আচার পছন্দ করো, চলো তোমাকে অনেকগুলো আচার কিনে দেয়। আর এমনিতে এমন সময় মেয়েদের টক খেতে ইচ্ছে করে। আমিষার চোখ হঠাৎ ভিজে উঠল। ব্যথিত কণ্ঠে বলল, আর মাত্র একদিন, এরপর তো আমাদের বাবুটা আর দুনিয়াতে থাকবে না। আহনাফের চোখে জল এলো। এই জল আবেগের নেই, অনুশোচনা নেই, অনুতাপের নেই, আছে শুধু ভনিতা। কিন্তু এই ভনিতা আমিষা বুঝতে পারল না। আমিষার মতো সহজ সরমেলা আবেগহীন মায়া কান্নায় বিশ্বাস করে সর্বস্ব হারায়। আমিষা আহনাফের চোখ দুটো নিজের ওড়না দিয়ে মুছে দিল। আহনাফ বলল, আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর বাবু হবে। বাবা একটু সুস্থ হলে আমি বাসায় আমাদের বিয়ের কথা বলবো। তোমার থেকে দূরে থাকতে আর ভালো লাগে না। আমার অগোছালো জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য তোমাকে প্রয়োজন। আমাকে জীবনের প্রতিটি পদক্ষেপে গাইড করার জন্য হলেও তোমাকে প্রয়োজন। তুমি ছাড়া আজকাল আমি আমার অস্তিত্ব খুঁজে পাই না। এ পর্যায়ে আহনাফ আমিষার হাত জোড়া নিজের বুকে আঁকড়ে ধরে বলল, আমায় ছেড়ে কখনো যাবে না তো আমিষা? সবসময় আমার পাশে থাকবে তো? আমিষার কোমল হৃদয়ে আহনাফের প্রতিটি জটিল কথার গোলকধাঁধায় আটকে গেল। অবিশ্বাসের তার দুয়ারে বেশ কয়েকবার কড়া নাড়ল। আহনাফ নিখুঁত কথার জাল বিছিয়ে দ্বিধাগ্রস্ত করে বিদায়ে সেই অবিশ্বাসকে বিদায় জানিয়েছে। তার এই দক্ষতার কাছে সত্যগুলো আজ বড় অসহায়। এভাবে সমাজে ভালো মানুষের মুখোশ পরিয়ে আহনাফ শুষে খাচ্ছে কত শত আমিষাকে। নষ্ট করেছে সম্মান, কেড়ে নিচ্ছে বেঁচে থাকার অধিকার, ধ্বংস হচ্ছে তাদের পরিবার আর জীবন। আমিষার চোখের জল গাল গড়িয়ে পড়ার আগে সেই জল আলগোছে মুছে দিল আহনাফ। ভেজা গালে চুমু এঁকে পুনরায় জিজ্ঞাসা করলো, কি থাকবে না আমার পাশে? হবে না আমার জীবনের রানী? হব। শক্ত করে আহনাফকে জড়িয়ে ধরে আবেগ মিশ্রিত কণ্ঠে জবাব দিল আমিষা। তার দৃষ্টি এড়িয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল আহনাফ। যেটুকু সন্দেহের পরগাছা আমিষার মনে জন্মেছিল তা উপরে ফেলে দিতে পেরেছে সে। আহনাফ বলল, অনেক কান্নাকাটি হয়েছে, এবার চলো তোমাকে আচার কিনে দেই। আমার আচার লাগবে না, একদম চুপ। অবশ্যই লাগবে, চলো। খানিকটা জোর করে আমিষাকে অনেকগুলো আচার কিনে দিল আহনাফ। এরপর বিদায় জানিয়ে চলে গেল। আমিষার মাঝে যেটুকু সন্দেহের বীজ স্থাপিত হয়েছিল সে তো একদম শিকড় ছিঁড়ে বেরিয়ে এলো। ধোঁকাবাজ হলেও আহনাফের চোখের জল কেন আসবে, এই কঠিন প্রশ্নের উত্তর আমিষার কাছে নেই বলে হয়তো আরও একবার বিশ্বাস করে ফেলল আহনাফকে। আমিষার বাসায় পাঠিয়ে দিয়ে আহনাফ রিকশায় উঠে আবিরকে ফোন করলো। রাফির কাছে কয় পিস আছে রে? আবির জবাব দিল, 5 পিসের মতো এখন আছে। ওকে 20 পিস নিয়ে আমার বাসায় আসতে পার। আবির বিস্মিত সে জিজ্ঞেস করলো, টাকা ম্যানেজ করা শেষ? আহনাফ প্রত্যুত্তর গর্বিত ভঙ্গিতে শব্দ করে হাসলো। আবির খুশিতে গদগদ হয়ে বলল, তুই মামা পাকা খেলোয়াড়। কথা দিয়ে কিভাবে পটিয়ে টাকা পয়সা হাতিয়ে নিস বলতো? তোকে বলে লাভ নেই, তুই সব কিছু জেনে গেলে এভাবে টাকা নিতে পারবি না। গার্লফ্রেন্ডের কাছে 1,000 টাকা চাইতে যে নাটক শুরু করিস। হতাশ গলে বলল আহনাফ। লজ্জা লাগে না বন্ধু? মিনমিন করে বলল আবির। বন্ধুর
গার্লফ্রেন্ডের টাকায় নেশা করার লজ্জা লাগে না? কোথাকার? আহনাব রুর গলায় শোনা গেল। আবির গলা উঁচু করে বলল, তোকে সাপ্লাইয়ারদের ইনফরমেশন কে দেয় রে হারামজাদা? একদম ধন্য করে ফেলিস আমার জীবনশালা। তুই না খবর দিলে বোধহয় ওদের আমি খুঁজে পেতাম না। আজারে না বকে রাফিকে নিয়ে বাসায় আয়। উল্লাসিত স্বরে আবির বলল, সারা রাত আজ পার্টি হবে। দুজনে মিলে কি আর পার্টি হবে? টস্টসটা তুই তো ফুল করে ম্যানেজ কর। 4 জন একসাথে পার্টি করব। পাশের ইউনিটে একদম ফাঁকা, রুম দুটো তো আছে, কোনো সমস্যা হবে না। আবির দুষ্টুমি হাসি আসলো, বলল, ফুলকুলিদের ব্যবস্থা হয়ে যাবে, আমি আসছি রফিকে নিয়ে, রাখছি। আহনাফের ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে ফোন কেটে দেয়। মাঝে মাঝে নিজেকে নিয়ে তার বড় গর্ব হয়। সুন্দর চেহারা, কথার জালে অল্প বয়স্ক মেয়েদের সে কয়েক বছর ধরে আবদ্ধ করে চলছে। বিষয়টা তার কাছে আনন্দদায়ক। অগণিত মেয়ের সাথে তার পরিচয় হয়েছে, তবে তারা কেউ আমিষের মতো অবুঝ বা বোকা ছিল না। মাঝে মাঝে আমিষের জন্য তার সহানুভূতি কাজ করে। মনে হয় মেয়েটাকে আর ঠকানো উচিত হবে না, কিন্তু ওকে ছেড়ে দিলে নেশার টাকাগুলো আসবে কই থেকে? আহনাফের জীবনে নেশা আর নারীর চেয়ে চরম সত্য কিছু নেই। বাড়ি ফিরে আমিষা ডাক্তার সুরভিকে ফোন করলো। ডাক্তার সুরভি যেন ওর ফোনের অপেক্ষাতে ছিল। কল রিসিভ করে ব্যাকুল করে বলল, কী খবর তোমার? আলহামদুলিল্লাহ, ভালো খবর খালামণি। ডাক্তার সুরভি বললেন, তোমাকে আমি আজ ফোন করতে চেয়েছিলাম। সেদিন অবস্থানের খরচ জানতে চাইছিল, অথচ জিজ্ঞাসাই হয়নি। তুমি ছোট মানুষ, এতগুলো টাকার ব্যবস্থা করবে কীভাবে? শোনো মা, তুমি এমনিতেই চলে এসো, টাকা লাগবে না। আমি চাইছি না পরিস্থিতি হাতের বাইরে চলে যাক। যত দেরি করবে তত স্বাস্থ্য ঝুঁকি বাড়বে। তুমি কি বুঝতে পারছো না আমার কথা? আমি সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে আমার বয়ফ্রেন্ড চাইছে না আমি অ্যাবর্শন করি। যদি করতে হয় ওর পরিচিত ডাক্তার দিয়ে করাতে চাইছে, অন্য কারো উপর ভরসা করতে পারছে না ও। ডাক্তার সুরূপে হাসি মুখ বললেন, তাহলে তো সমস্যা মিটিয়ে গেল। তোমাকে নিয়ে বড় টেনশন হচ্ছিল মা। বারবার ভাবছিলাম, এত ছোট মেয়ে, পরিবারে কেউ জানে না কিভাবে এত বড় ধকল সামলাবে। আমি সে অনুনয় করে বলল, খালামণি, আপনি অচেনা হয়েও আমার জন্য এত ভেবেছেন, আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞতা থাকব। ডাক্তার সুরভি হাসলেন, বললেন, কোনো সমস্যা হলে আমাকে বলো। দ্বিতীয়বার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি যেমন আরবির খালামণি তেমন তোমারও। ঠিক আছে মা, ভালো থেকো। আচ্ছা খালামণি, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টু টু টু। লাইন বিচ্ছিন্ন হওয়ার মাঝে ভৌতিক কিছু নেই, তবুও আমিষের মাঝে অজানা ভয় জেঁকে বসলো। তার মনে হলো সে আরও বড় বিপদের সম্মুখীন হতে চলছে। এই বিপদ থেকে মুক্তির মতো পথ নেই। ধুধু মরুভূমির মতো সীমাহীন এই বিপদ। কিছুদূর এগোলে মনে হবে এই তো নিস্তার পথ, কিন্তু এ পথ এবং মরীচিকার মাঝে কোনো বিভেদ নেই। সাউন্ড বক্সে ইংরেজি গান বাজছে। আহনাবাজ বেজায় খুশি। 500 টাকা বেচিয়ে একদম চিকন পাইপ বানিয়ে ফেলছে সে। ফয়েল পেপার নিয়ে আলগোছে লাইটার ধরে সেই টাকার পাইপ দিয়ে বুক ভরে ধোঁয়া টানছে। এই যেন এক অন্য ভুবন স্বাদ। আবির সিগারেটে টান দিয়ে কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, সবগুলো ট্যাবলেট এক বসে শেষ করবে নাকি? আহ! আহনাবের স্বরে আওয়াজ বের করে আহনাব মুখ বলল, ভ্রু কুঁচকে বলল, এই সমস্যা কি তোর? ফ্রিতে নেশা করাচ্ছি, তাতেও তো হয় না। অন্যের বিড়ালে মুখ দেওয়া আর যেখানে সেখানে বাম হাত ঢোকানোর স্বভাব তোর গেল না? আবির হেসে বলল, বল বল, যা মুখ হেসে তাই বল। যে গরু দুধ দিবে তার লাথি খাবো না, এ আবার হয় নাকি? তবে যাই বলিস, অন্যের বিড়াল মুখ দেওয়ার ব্যাপারটা কিন্তু অময়িক বন্ধু। কিভাবে অময়িক? একটু বিস্তারিত বল শুনি। ধোঁয়া নাকে নিয়ে মাতাল হয়ে জিজ্ঞাসা করলো আহনাব। ফুটবলের ম্যাচের মতো। গোলপোস্টে গোলকিপার দাঁড়িয়ে আছে হাত পা ছড়িয়ে, তাও তুই বলটাকে নিয়ে খেলতে খেলতে গোল করে দিলি। কথাগুলো বলে আবির উচ্চস্বরে হেসে ফেলল। আহনাব গম্ভীর মুখে বলল, এবার অন্তত ভাবিদের দিকে নজর দেওয়া বাদ দে, বয়স তো কম হলো না। হ্যাঁ, কচি মেয়ে ধরা ছেলে আমার আবার বয়সের দোহাই দিচ্ছে। তুই নিজে কী করছিস? আস্ত পেডোফাইল একটা। আহনাব তৃপ্তির হাসি আসলো, যেন আবির তার প্রশংসায় পঞ্চমুখ। এ পর্যায়ে আহনাবের মোবাইল বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে সে ইশারায় আবিরকে চুপ করতে বলল। সাউন্ড বক্স অফ করে ফোন রিসিভ করলো।
রাজন ভাই কী খবর? কোনো খোঁজ খবর নেই? রাজন রাগি গেলে বলে, ঢং করিস না আহরব, তোর ধান্দাবাজ আর কেউ না বুঝলে আমি বুঝি। আপনার লগে কি আমার ধান্দাবাজের সম্পর্ক ভাই? কি কর না কি? ধুর মিয়া, হতাশা মেশানো দীর্ঘশ্বাস ফেলল আহনাব। তুই কি করছিস না করছিস সব খবর কিন্তু আমার কানে আসে। বললাম মেয়েটাকে ছ্যাঁকা দিতে, আর তুই ওর সাথে প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছিস। সেও দেখি তোর নেশার সামগ্রী কিনে দেওয়ার দায়িত্ব নিছে। ভালোই আহনাব, মুখে ভাই ভাই বলে ভাইয়ের পেছনে বাস দিচ্ছিস, তাও আবার আছলা। আহনাব ভুরু কুচকে বলল, আহা ভাই, ভুল বুঝতেছেন। আপনি যেভাবে যা বলেছেন সেভাবে আমি এগোচ্ছি। এখন মাগনা নেশার টাকা পাইলে কি ছাড়া উচিত হবে? আপনিই বলেন। আমি আর কি বলবো, গার্লফ্রেন্ড তোমার টাকা তোমারে দেয়, সেই টাকা নিয়ে একা একা পার্টি করো। আমরা কি নারীর নেশায় ভাই ব্রাদার্স পর হয়ে গেছে? আমরা ভেসে বলল, ভাই পার্টি অ্যারেঞ্জ করবো খুব শীঘ্রই, সেদিন আপনিও থাকবেন, আমাদের সাথে কোনো সমস্যা নেই। আপনি শুধু ভুল বুঝেন না। ভুল তো বুঝতেই চাই না, তুই শুধু প্রতারণা করিস না আহরব। আমি ভুল মাইনা নিতে পারি না, অন্যায় মাইনে নিতে পারি না, প্রতারণা মানতে নিতে পারি না। এরকম কিছু হলে টুটি ছিঁড়ে ফেলবো তোর। গম্ভীর গড়ে বলল রাজন, এমন কিছু হলে আমি মাথাটাই পাইতে দিবনি আপনার সামনে, আপনি গর্দন নিয়ে নেবেন ভাই, ঠিক আছে? রাজন হেসে বলল, ঠিক আছে, ভালো থাক, রাখলাম। ফোন কাটার সাথে সাথে আহনাব দাঁতের ফাঁকা দিয়ে গালি দিল, পয়দা। আবির জিজ্ঞাসা করলো, রাজন কেন ফোন দিল তোকে? বিরক্ত হয়ে আহনাব উত্তর দিল, কেন আবার? গন্ধ পেয়েছে তাই। রাফি মনে হয় বলেছে মাল নিচ্ছে, তাই শালায় ফোন দিয়েছে। আমিষের সাথে পরিচয় করিয়ে দিয়ে এমন একটা ভাব ধরে যেন আমাকে কিনে নিয়েছে। ফোন ধরলি কেন তাহলে? আবির প্রশ্ন ছুড়ে দিল। ফোন না ধরলে সরাসরি বাসায় একটা হাজির হতো। মান সম্মান আছে নাকি? দে তো সিগারেটটা, মাথাটা ধরে গেছে একদম। আবির আহনাবের দিকে সিগারেট এগিয়ে দিতে দিতে হাসি মুখে বলল, দুইজন মেয়ের ব্যবস্থা হয়েছে। আহনাবের পেছন মুহূর্তে হিমশীতলের মতো শীতল রূপ ধারণ করলো। ফুরফুর কোথাকার লালপাড়ায় আসছে, একদম নতুন নাকি? আহনাব পুনরায় অগ্নিমূর্তি ধারণ করলো, বল শালা টাকা কই পাবো? ওরা কি ফ্রিতে সার্ভিস দেবে? আবির মাথা চুলকে বলে, এছাড়া আর উপায় নেই, তোর কিছু করতে হবে না, তুই যে ওদের কাছ থেকে সার্ভিস নে, আমি আমার ব্যবস্থা করে নিচ্ছি। আহনাবের চোখে মুখে বিরক্তি সব, কীভাবে ব্যবস্থা করবি? আগ্রহ করে জানতে চাইল আবির। আহনাব এই প্রশ্নের জবাব দিল না। ফেসবুকে লগ ইন করে দিশার প্রোফাইলে ঢুকলো। মেয়েটা দারুণ ছবি তুলে, প্রতিটি ছবির বুকের মাঝখানে সুগভীর খাদ স্পষ্ট। স্ক্রিনের উপর দিয়ে সেই গভীরতা বৃদ্ধাঙ্গুল স্পর্শে নির্ণয়ের চেষ্টা করলো আহনাব। ব্যর্থতা তাকে পাগল করে দিল। সোজা মেসেঞ্জারে গিয়ে লিখল, আজ ফিরে এসো, বাসায় আসতে পারবে? আমিষা ভেবেছিল বাসায় ফিরে আহনাব তার সাথে যোগাযোগ করবে, কিন্তু এমন কিছুই ঘটল না। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে রাত, তবু আহনাবের নাম মোবাইল স্ক্রিনে ভেসে এলো না। বুকে একরাশ আশা নিয়ে ঘুমিয়ে পড়ল সে। ভোরের আলো তখন সবেমাত্র ফুটছে। পশ্চিমের জানালার পর্দার ফাঁক দিয়ে সরু কমলা রঙের আলোর ছটা খেলে চলছে আমিষার মুখে। রাতে ঘুমের ঘোরে কেঁদেছে মেঠা, চোখের পানি শুকিয়ে শুষ্ক বর্ণ ধারণ করছে। নিষ্পাপ এই মুখটায় শত শত চিন্তার ছাপ, ভয়ের আনাগোনা, নিশ্চয়তা ফোঁস করে উঠছে তার শ্বাস প্রশ্বাসে। আনমনা ভাঙল আমিষা। রাহেলা প্রতিদিন এ সময় মেয়ের ঘরে ঢুকেন, নিঃশব্দে পুরো ঘর পায়চারি করেন। পশ্চিমের ঝুলন্ত পর্দা দুটোকেও টেনে ক্লিপ লাগিয়ে দেন, যেন মেয়ের মুখে রোদ না পড়ে। নিয়ম অনুসারে আজও তিনি এসেছেন ঘরে। মেয়েকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিরে, আজ এত দ্রুত ঘুম ভেঙে গেছে? প্রতি উত্তরে আমিষা হাসলো। রাহেলা জিজ্ঞাসা করলো, চা খাবে? আমিষা হ্যাঁ সূচক মাথা নাড়ল। রাহেলা হাসি মুখে পর্দায় ক্লিপ লাগিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন চুলোয় চায়ের পানি বসাতে। আমিষা দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে বাথরুমে ঢুকলো। আহনা বাবার মধ্যরাতে ফোন করেছিল করে দেখার জন্য। দুটো মিস কল উঠে আসতে দেখে আমিষার বুকটা ধক করে উঠল। সে সাথে সাথে কল ব্যাক করলো। যদিও সে ধরেই রেখেছিল আহনাব কল রিসিভ করবে না, কিন্তু আমিষাকে মিথ্যে প্রমাণ করে আহনাব ভরাট কণ্ঠস্বর শোনা গেল, নিশা জান, আই লাভ ইউ সো মাচ। স্যার কোথায় ছিলে তুমি? আমিষা ফিসফিস করে বলল, ঘুমিয়েছিলাম। আমার কথা না ভেবে ঘুমিয়ে গেলে?
তোমার সাথে কথা হয়নি দেখে সারা রাত আমি ঘুমাতে পারিনি। আদুরে গলা বলল আহনাব। আই এম সরি, অপরাধীর মতো বলল আমিষা। ফিসফিস করে কথা বলছো কেন? বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করলো আহনাব। মা জাগনা ছিল, তাই বাথরুমে এসেছে কথা বলতো। ও, তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আমি তো এখন কথা বলতে পারবো না আহনাব। পুনরায় ফিসফিস করে বলল আমিষা। তোমার কথা বলতে হবে না, শুধু শুনে যাও কেমন? আমিষা সম্মতি জানালো। গতকাল তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে বাসায় ফেরার পর দেখলাম মা হাউমাউ করে কাচ্ছে। ফুপি নাকি মাকে ফোন করে অনেক উল্টোপাল্টা কথা বলছে। এর উপর বাসায় গ্যাস নেই, অন্যের বাড়ি গিয়ে আর কত রান্না করবে। তুমি তো জানো মায়ের হার্টের সমস্যা। আমি বুঝতে পারছি না আমার এই মুহূর্তে ঠিক কী করা উচিত। মায়ের প্রতিটি কথা আমার বুকে তীরের মতো বিঁধছিল। উপায় না পেয়ে টাকাগুলো দিয়ে আমি গ্যাসের লাইন ঠিক করছি। এরপর 2000 টাকার মতো ছিল। রাতে মায়ের বুক ব্যথা শুরু হয়। বক্সে হাঁটতে ওষুধ খুঁজতে গিয়ে দেখি একটা ওষুধে নেই। বাকি টাকা দিয়ে হার্টের ওষুধ কিনেছি। নিশা, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি টাকাগুলো তোমার অনেক প্রয়োজন ছিল তো, কিন্তু মায়ের কান্নার কাছে এই বেকার ছেলের মনুষ্যত্ব কোথায় যেন বিলীন হয়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি নিশা, যদি অবসান করার ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন থাকে সেক্ষেত্রে আমি আর পরিবারের পরিস্থিতির কথা চিন্তা করব না। সোজা তোমায় নিয়ে বিয়ের পিঁড়িতে বসবো। তুমি কি শুনছো আমার সব কথা? আমি সে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে উত্তর দিলে হুম। আর একটা রিকোয়েস্ট করবো জান আমার, করো। যদি সম্ভব হয় আরেকবার টাকা ম্যানেজ করার চেষ্টা করবো প্লিজ। ঠিক আছে, আমি দেখছি। নিশা, আমাকে ভুল বোঝানি তো না? আমি সত্যিই নিরুপায় হয়ে কাজটা করেছি, আমি বুঝতে পেরেছি। এমন সময় রাহেলার প্রবেশের আভাস পাওয়া গেল। আমিষা গলার স্বর আরও নামিয়ে বলল, মা ঘরে এসেছেন, আমি রাখছি। আচ্ছা। রাহেলা মেয়েকে তাড়া দিলে, তাড়াতাড়ি করা ওমা, চা ঠান্ডা হয়ে যাবে। আর 5 মিনিট মা। আমিষা বাড়িতে অন্তঃবাস পড়ে থাকে না। ফোনটা নিয়ে সে কীভাবে বাথরুম থেকে বের হবে এ নিয়ে চিন্তায় পড়ে গেল। হঠাৎ মাথায় বুদ্ধি খেয়ে গেল। পায়জামা রাবারের অংশটাতে মোবাইল মুড়িয়ে বাইরে বেরিয়ে এলো সে। রাহেলা মেয়ের দিকে তাকিয়ে বলল, জলদি বেসিন থেকে মুখ ধুয়ে আয়। পেটটি মুখ না ধুয়ে খাওয়া যায় না। হাসি মুখে বলল আমিষা। ইস, কি নোংরা কথা, মুখ না ধুয়ে বলে চা খাবে। এক্ষুনি যা ধুয়ে আয়। এতক্ষণ পরে বাথরুমে যে কী করিস? নাক মুখ ছিটকে বললে রাহেলা। আমিষা পুনরায় বাথরুমে ঢুকলো। বেসিংয়ে মুখ ধুতে ধুতে চিন্তা করতে লাগলো কীভাবে আবার এতগুলো টাকার ব্যবস্থা করা যায়। হঠাৎ তার চোখ দুটো চকচক করে উঠলো। গত বছর জন্মদিনে আমিষার বাবা তাকে একটা ল্যাপটপ উপহার দিয়েছে। যদি একান্ত ক্যাশের ব্যবস্থা করা না যায় তাহলে ল্যাপটপটা বিক্রি করে দিবে, এমন সিদ্ধান্তে উপনীত হলো। আরও বেশ কয়েকবার ধরণী আর অংশু মালিকে প্রদক্ষিণ করে ফেলছে, অথচ আহনাব তার সবার মতো নিখোঁজ রইল। পাগল পড়ে আমিষের স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য আকুপাকু করছে। তার মনে চুল পরিমাণ শান্তি নেই। মানসিক শান্তির তৃষ্ণা মেটাতে মানুষ খুনের মতো বড় অপরাধ তুচ্ছ করে দেখে। আমিষার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু দেখা মিলল না। তার গর্ভের সন্তান একটু একটু করে বাড়ছে, আর কদিন পর ছোট্ট ভ্রূণটি মানুষের আকৃতি ধারণ করতে শুরু করবে। টকটকে লাল রঙের অতি ক্ষুদ্র দুটি হাত, দুটো পা, ছোট্ট একটি মাথা, ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু দুটো চোখ। বড় হবে ভ্রূণটি, ছোট্ট প্রাণটির হৃৎপিণ্ডে ধকধক শব্দ কি তখন আমিষার দ্বার প্রান্তে পৌঁছাবে? যদি সেই ধকধকানি আলগোছে কড়া নাড়ে বিবেকের দরজায়, তখন কি ভ্রূণ হত্যা নিতান্ত তুচ্ছ বলে মনে হবে আমিষার কাছে? 454 কোটি বছর বয়সী পৃথিবী এর উত্তর জানে না। 457 কোটি বছর বয়সী সূর্য এর উত্তর জানে না। মাটিতে হেঁটে চলা, পানিতে ডুবে চলা বা বাতাসে ভেসে চলা প্রতিটি নিঃশ্বাসের গল্প এখানে ভিন্ন। বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে কে সত্যের পথে এগোবে আর কে বেছে নেবে মিথ্যের পথ, তা শুধুমাত্র সেই জানে। শেষবার তার কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার পরেও আহনাবের প্রতি আমিষার বিশ্বাস অটুট ছিল। তবে সেদিন মধ্যরাতে কী মনে করে যেন তাহাজ্জুদ আদায় করল সে। পাক পবিত্র হয়ে সিজদায় ঝুঁকে নীরবে চোখের পানি ফেলল ফজর পর্যন্ত। রাতের নিস্তব্ধতা, অনিশ্চয়তা, ভয় আঁকড়ে ধরেছিল তাকে। বিরতি দিয়ে দিয়ে শরীর কেঁপে উঠছিল তার। কিন্তু এক অন্য ভোরের আলো ফুটছিল সেদিন। পূর্ব দিকে লাল আকাশ, মৃদুমন্দ বাতাস আর সেই সন্দেহ দুলে ওঠা গাছের পাতাগুলো আমিষার বুক যেন অবিশ্বাসের বীজ রোপণ করতে ব্যস্ত ছিল। কমলা রোদের স্নিগ্ধ আলোয় ছোঁয়া
সেই অবিশ্বাস তরতর করে বাড়তে লাগলো। যৌক্তিক প্রশ্নরা মাথায় ছোটাছুটি করতে লাগলো। আহনাব তাকে ভালোবাসে, তবে কেন এত অবহেলা? ভালোবাসা তো অবহেলার কোনো স্থান নেই। তাদের সম্পর্কটা কি টাকা কেন্দ্রিক নয়? রেস্টুরেন্টের সামান্য কফির বিলও আমিষাকে দিতে হচ্ছে। এছাড়া আহনাফের যত বিলাসী আবদার সব ছিল আমিষার কাছে। নেশা সারানোর জন্য প্রতি সপ্তাহে 7,000 টাকা করে দিতে পিছু হয়নি। বিনিময়ে কি পেয়েছে? কখনো কখনো সত্য মিথ্যার লড়াই এর মাঝে আমিষা নিজেকে আর জড়াতে চায় না। সেই পরিস্থিতি থেকে মুক্তি চায়। আজ কোনো এক বিশেষ কারণে স্কুল বন্ধ। আমি সে ল্যাপটপের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছি। অন্য কোনোভাবে টাকার ব্যবস্থা করতে পারিনি। ল্যাপটপ বিক্রি করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। ল্যাপটপ সে আহনাফের হাতে দিবে না। টাকা জোগাড় হয়েছে কিনা এ বিষয়ে কোনো তথ্য তাকে জানাবে না। তবে একা একা কীভাবে ল্যাপটপ বিক্রি করবে সে? শিরিন আজ মিথ্যে বলে বাসা থেকে বের হতে পারবে না। আরবির ক্ষেত্রে অভিন্ন বিষয়। তার বাসা বেশ দূরে। একমাত্র মুনার পক্ষে কিছু একটা ব্যবস্থা করা সম্ভব, কেননা তার বাসায় স্কুলের সন্নিকটে। যদিও মুনার সাথে সম্পর্ক এখন আর আগের মতো নেই। সেদিন স্কুলের ওই আলাপরিচিত মুনা বেশ ব্যক্তিগতভাবে নিয়েছে। তার ভাষ্যমতে এত বড় অপবাদ সে বন্ধু দিতে পারে, তার সাথে সম্পর্ক রাখা আর দুধ দিয়ে কেউটে বসে একই। খানিকটা ইতস্তত করে নিরুপায় আমিষা মুনার সাহায্যে শরণাপন্ন হলো। ফোন করে বলল, দোস্ত আমি খুব বিপদে আছি, তোর সাহায্য প্রয়োজন। মুনা সহজ গলা জবাব দিল, কী সাহায্য? আমার দ্রুত টাকার প্রয়োজন, ল্যাপটপ বিক্রি করতে হবে। তড়িঘড়ি করে বলল আমিষা। আমি কীভাবে ল্যাপটপ বিক্রি করতে সাহায্য করব? আমি কি জানি না কোথায় বিক্রি হয় করতে হয়? বিরক্তি সুরে বলল মুনা। তোর বয়ফ্রেন্ডকে বললেই সাহায্য করবে না? আগ্রহ কণ্ঠে জিজ্ঞাসা করলো আমিষা। ক্ষিপ্ত গলায় জবাব আসলো মুনার পক্ষ থেকে, না, জোভান তোকে দেখতে পায় না। ও আমাকে তোর সাথে মিশতেও মানা করে দিয়েছে। তাছাড়া কী হিসাবে আমি তোকে সাহায্য করব বল? আজকে সাহায্য চাইছিস, আগামীকাল আমাকে আবার মিথ্যা অপবাদ দিবি। আমি এসব সহ্য করতে পারবো না, তুই ফোন রাখ। আমি সে কান্না চেপে অনুরোধ করবো, দোস্ত আই এম সরি, আমি কি একটা মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, তোকে বলে বোঝাতে পারবো না। হুট করে শুনেছিলাম প্রেগনেন্সির খবর ছড়িয়ে গেছে, তখন আমার মাথা কাজ করছিল না, কারণ তুই ছাড়া আর কেউ এই বিষয়ে কিছুই জানতো না। দোস্ত আমার দ্রুত অ্যাবর্শনের টাকা জোগাড় করতে হবে, প্লিজ আমাকে শেষবারের মতো সাহায্য কর, তোর পায়ে পড়ি দোস্ত প্লিজ। আমিষের কথা শুনে বোধহয় মুনার খুব মায়া হলো। সে সাহায্য করতে রাজি হলো। জিজ্ঞাসা করলো, আমার কি করতে হবে বল? তুই স্কুল টাইমে বাসা থেকে বের হতে পারবি? স্কুল টাইম তো অলমোস্ট হয়ে গেছে। যাই হোক, পারবো, কিন্তু এরপর কি হবে? তুই আগে বের হ, এর মধ্যে বলছি। 8 ঘন্টার মধ্যে স্কুলের পেছনে ভাঙা বাড়ির ওই দিকটায় দাঁড়িয়ে থাকিস, কেমন? তুই কি স্কুল ড্রেস পরে বের হবি? হ্যাঁ, এছাড়া কিছু করার নেই আমার। দীর্ঘশ্বাস ফেলে বলে আমিষা, আচ্ছা। গার্লস স্কুল আজ একদম নিশ্চুপ, কোনো হইচই নেই, হট্টগোল নেই। স্কুলের সামনে দোকানগুলো বেচাকেনা নেই বললেই চলে। সবাই জানে স্কুল বন্ধ। কোনো এক এনজিওর ম্যানেজমেন্ট পদের পরীক্ষার সিট পড়েছে এখানে। পরীক্ষা হয়েছে আজ সকালে। স্কুল ড্রেস পরা আমিষাকে রাস্তায় সবাই কৌতূহল চোখে দেখছে। সবার দৃষ্টি উপেক্ষা করে ভাঙা বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে রইল আমিষা। একজন পথচারী ভুরু কুঁচকে তাকে জিজ্ঞেস করলো, মামুনি দাঁড়িয়ে আছো কেন? আজকে স্কুল বন্ধ না? আমিষা হেসে জবাব দিল, জি আঙ্কেল, আসলে আমি জানতাম না। ও। পথচারী মিষ্টি করে হেসে নিজের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ক্ষণিকাল পর দেখা মিলল মুনার। আপাতমস্তক কালো বোরখায় ঢাকা, ধীর গতিতে হেঁটে এসে আমিষের কাছে এসে বলল, এখন কি করবি? জোবানকে একটু ফোন দিয়ে বল ল্যাপটপটা নিয়ে যেতে, করুণ স্বরে বলল আমিষা। ওরা গর্বিত ভঙ্গিতে বলল, দেখছিস, তুই জোবানকে একসময় পছন্দ করতি না, আজ এই তোর কাছে আসছে। আমিষা হাসার চেষ্টা করে বলল, ওকে আমি কেন পছন্দ করতাম না সেটা তুই ভালোভাবে জানিস। ও করে, আর আমি কখনো চাইনি তুই কারোর সাথে প্রেম কর। ওনা হো হো করে হেসে বলল, অথচ নিজে সাথে প্রেম করছিস। আমি সে স্বাভাবিকভাবে বলল, আহনাব নেশা সংক্রান্ত বিষয়ে আমি কিছুই জানতাম না মুনা, কিন্তু তুই প্রেম করার আগে জোবানের ব্যাপারে সব জানতি। মুনা খানিকটা আক্রমণাত্মকভাবে কিছু একটা বলতে যাচ্ছিল।
আচমকা আমিষা রাস্তার পাশে হড়হড় করে বমি করতে শুরু করলো। মুনা লক্ষ্য করলো আমিষার চোখের চারপাশে কালো দাগ পড়েছে, মুখে এতটুকুনো জ্যোতি নেই। ব্যাগ থেকে পানির বোতল বের করে চোখে মুখে পানির ঝাপটা দিল আমিষা। স্নান হেসে বলল, সকালে কিছু খেতে পারিনি, বমি হয়েছে, এখন আবার বমি হলো। মুনা উতলা হয়ে বলল, তুই আগে কিছু খেয়ে নে। এরপর চারিদিকে চোখ বুলে মুদির দোকান খুঁজতে লাগলো। একটা ছোট্ট দোকানের দেখাও মিলল। মুনা পুনরায় বলল, দাঁড়া, আমি সামনের দোকান থেকে কেক নিয়ে আসি। আমিষা বলল, কোনো প্রয়োজন নেই। মুনা আমিষার কথা অগ্রাহ্য করে মুদির দোকান থেকে কেক নিয়ে এলো। তুই এটা খেতে থাক, আমি জোভানকে ফোন করছি। মুনা একটু দূরে গিয়ে জোভানকে ফোন করলো। ঠিক সেই সময় আমিষের ফোনটা ভাইব্রেট করে উঠল। জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে ফোন হাতে নিয়ে দেখল স্ক্রিনে আহনাব নামটি লেখা। মোবাইল স্ক্রিনে আহনাফের নাম দেখে দ্বিধাগ্রস্ত আমিষা আরও জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। সে ফোন রিসিভ করলো না, মাটির দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইল। প্রথমবার রিং হতে হতে কল কেটে গেল, তবে আহনাফ যেন ক্ষান্ত হলো না। কয়েক সেকেন্ডের ব্যবধানে পুনরায় ফোনটা ভাইব্রেট করে উঠল। এবার আমিষা কাঁপা হাতে কল কেটে দিল। মুনা জোভানের সাথে কথা শেষ করে ফিরে এলো। আমিষার হাতে খাবারগুলো সে আগের অবস্থায় আছে। সে বেশ বিরক্ত হলো, কঠিন করে বলল, তোকে না বললাম কেকটা খেয়ে ফেলতে? আমিষা শান্তভাবে বলল, খেতে ইচ্ছে করছে না দোস্ত, খেলেই বমি হয়। বমি হলে হবে, তুই তাও কেকটা খেয়ে পানি খাবি, এক্ষুনি খাবি, বেশ কড়াভাবে আদেশ করল মুনা। আমিষা মুচকে হাসলো। সে হাসিতে কোনো জ্যোতি নেই, মুখমণ্ডল যেন অন্ধকারের দৈত্য। অনিচ্ছা সত্ত্বেও বান্ধবীর মন রক্ষার্থে কেক খাওয়ার সিদ্ধান্ত নিল সে। মুনা বলল, জোভানকে বললাম ল্যাপটপ বিক্রি করে দেওয়ার কথা। মুখের খাবার নিয়ে আমিষা আগ্রহ করে জিজ্ঞাসা করলো, কী বললো ভাইয়া? কত টাকা বিক্রি করতে পারবে তা সঠিক বলতে পারলো না। আমিষা হড়বড়িয়ে বলল, দোস্ত, আমার 1010 টাকা হলে চলবে। মুনা দীর্ঘশ্বাস ফেলল, বলল, জোভান এখন কোনো এক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে, বিকেলের আগে আসতে পারবে না। আমিষা মুনাকে আশ্বস্ত করে বলল, 5টার মধ্যে আসলেই চলবে। মুনা ইতস্তত করল, দোস্ত, আমার বাসায় জানে আজকে স্কুল বন্ধ, আমি এতক্ষণ বাইরে থাকতে পারবো না। আমিষার কপালে পুনরায় চিন্তা রেখে স্পষ্ট, তাহলে এখন উপায়? বিকাল পর্যন্ত সে কোথায় একা কোথায় থাকবে? মুনাকে অনুরোধ করে বলল, জোবানকে একটু বল না দ্রুত আসতে, ল্যাপটপটা নিয়ে গেলেই হবে। আমি বলছি, ওরা একদম সময় নেই। জোবান ভাইয়া এমন কোনো বিশ্বস্ত কেউ নেই যার কাছে ল্যাপটপ দিয়ে দেওয়া যাবে? ভুরু কুচকে জিজ্ঞাসা করলে আমিষা। দাঁড়া দেখছি। মুনা পুনরায় জোভানকে ফোন দিয়ে বিষয়টা নিয়ে কথা বলল, কিন্তু কোনো উপায়ে এর সন্ধান মিলল না। জোভান তেমন বিশ্বস্ত কেউ নেই। দুঃসময়ে মানুষ ভুল সিদ্ধান্তে উপনীত হয়। আমিষার ক্ষেত্রে এর ব্যতিক্রম কিছু ঘটল না। আহনাব আরও একবার আমিষাকে ফোন করতে সে রিসিভ করলো। আহনাব বাস খেয়ে গেল বলো, ফোন দিলে ফোন ধরস না কেন? কোন বাতারের সাথে মারাইতে গেছিস? গলার স্বর কিছুটা শক্ত করে আমিষা বলল, বাজে কথা বলো না আহনাব। দেখি আমাকে চুপ করতে বলে। আহনাব আরও খেপে গেল। তুই আজকে বাসা থেকে বের হয়েছিস কেন? আজকে তোর স্কুল বন্ধ। আমিষা বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোমাকে কে বলছে? সেটা তোকে কেন বলবো? ও, ধরা পড়ে গেছে সেজন্য চিন্তা হচ্ছে? কোন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে বেরিয়েছিলে? আহনাবের ব্যবহারে আমিষার চোখ জোড়া টলমল করে উঠল। সে ভাঙা গলায় বলল, বিশ্বাস করো, কোনো বয়ফ্রেন্ডের সাথে বেরোনি, আমি একটা বিশেষ কাজে বেরোছি। তোর আবার কিসের বিশেষ কাজ রে? আহনাবের মনে সন্দেহের বীজ নিয়ে প্রশ্ন করলো। আমিষা এবার নিজেকে ঠিক রাখতে পারল না। রাস্তার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলল, অ্যাবর্শনের টাকা জোগাড় করতে, ল্যাপটপ বিক্রি করতে। তোমার কি কোনো টেনশন আছে আমাকে নিয়ে? ফোন দিয়ে বেশিরভাগ সময় তোমাকে পাওয়া যায় না। ভুলেও যদি কখনো কল রিসিভ করো, উল্টোপাল্টা কথা বলো, অযথা গালি দাও। মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দিই। আমি কী পাপ করে ফেলেছি তোমাকে ভালোবেসে? মনে পাশ থেকে আমিষাকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। দোষ, চিৎকার করিস না, আস্তে কথা বল, রাস্তার সবাই শুনতে পারবে। আমিষা শান্ত হলো না, হাউমাউ করে কাঁদতে লাগলো। অবস্থা বেগতিক দেখে মনে একটা রিক্সা ডাক দিল। আমিষাকে নিয়ে রিক্সায় উঠে বসলো। এরপর রিক্সার চালক বললো, মামা টান দেন। রিক্সা চালক অদ্ভুতভাবে আমিষার দিকে একবার তাকালো, এরপর মুনাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন ঘরিন্দা? রিক্সা চলতে শুরু করলো। মুনা আমিষার কাছ থেকে ফোনটা নিয়ে সুইচ অফ করে দিল। তুই এখন আর আহনাফের সাথে কথা বলিস না, আগে ঠান্ডা হ। আমিষা মুনার কাঁধে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে লাগলো। তার ভুলগুলো অনেকটাই উপলব্ধি করতে পেরেছে সে, কিন্তু সময় চলছে তার বিপরীতে। ঘরিন্দা পৌঁছে ভাড়া মিটিয়ে দিল মুনা।
রেল লাইনের কিনারা ঘেঁষে হাঁটতে লাগলো তারা। রেল লাইনের এক পাশে বিশাল বড় একটা পার্ক, অপর পাশে সবুজ গাছগাছালি ঘেরা ছোট্ট একটা গ্রাম। বলা হয় এই ছোট্ট গ্রামটির পাশে সর্বহারাদের আতুর নিবাস। খানিকটা পথ পেরোতে আমিষা অসহায় কণ্ঠে বলল, আমি আর হাঁটতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। মনে বলল, আয় আমরা রেল লাইনে ওপারে বসে, তুই একটু বিশ্রাম নে। সূর্যটা ঠিক মাথার ওপর, গাছের ফাঁক ফোকর বসে পাখিগুলো মুখ হা করে ঝিমোচ্ছে। কি কাঠফাটা রোদ, আমিষা দরদর করে ঘামছে। আচমকা কোথা থেকে একটা বাচ্চা ছেলে দৌড়ে এলো, প্লাস্টিক মুড়িয়ে ঠান্ডা পানির বোতল বিক্রি করছে। আমিষা বাচ্চা ছেলেটির কাছ থেকে এক বোতল পানি নিল, আয়েশ করে অর্ধেক বোতল খেয়ে ফেললো। মুনা ছটপট করছে, তার বাসায় ফিরতে হবে। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো তার ফোন বন্ধ হয়ে গেছে। দাঁতের ফাঁক অগোছালো আলগোছে বলে উঠল মুনা। কি হয়েছে? জিজ্ঞাসা চোখে প্রশ্ন ছুড়ে দিল আমিষা। মুনা বলল, আমার ফোনে চার্জ নেই, মোবাইল বন্ধ হয়ে গেছে। আম্মু যদি আমাকে ফোন করে না পায়, আমার মোবাইল থেকে কথা বল, সমস্যা নেই তো। এ কথা বলে আমিষা মোবাইল সুইচ অন করলো। ফোন অন করতে দেরি, করতে যা দেরি, আহনাফের কল ধরতে এক মুহূর্ত সময় লাগলো না। মুনা বিরক্ত হয়ে, এই ছেলে কি এতক্ষণ যাবত তোর নাম্বার বিয়ামিম ট্রাই করে গেছে জানি না, একটু রিসিভ করে শুনবো কি বলে। অনুনয়ের স্বরে জিজ্ঞাসা করলো আমিষা। মুনা এবারও রাজি হলো। ফোন রিসিভ করার সাথে সাথে আহনাফ নরম ঘটে বলল, তুমি কোথায় আছো জানো? ঘরিন্দা। ঘরিন্দায় কি করো? কিছু না। স্কুলের সামনে চলে আসো তুমি। এই অবস্থায় এভাবে ঘোরাঘুরি করছো কেন? শরীর খারাপ লাগবে। আহ্লাদি গলে বলে আহনাব। আমি সে ক্ষিপ্ত গতিতে উত্তর দিল, শরীর খারাপ হলে হবে, সেটা নিয়ে তোমার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি কথা বাড়াবো না, শুধু এটুকু বলবো তোমার স্কুলের সামনে অপেক্ষা করছি। তোমাকে না দেখে আমি আজ বাড়ি ফিরবো না। এখন কি করবে ভেবে দেখো। আহনাব ফোন কেটে দিল। আমি সে দীর্ঘশ্বাস ফেললো। ওরা ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, কী হয়েছে? কী বললো আহনাব? স্কুলের সামনে নাকি আমার জন্য অপেক্ষা করছে, না দেখে বাড়ি ফিরবি না। হাসার চেষ্টা করলো আমিষা। তুই কি করতে চাস? চল তাহলে স্কুলের সামনে ফিরে যায় এবার। কথা বলতে বলতে আমিষা বসা থেকে উঠে দাঁড়ালো। তৎক্ষণাৎ এক অপ্রত্যাশিত বিপত্তি ঘটল। পুনরায় আমিষার ফোনটা ভাইব্রেট করে বেজে উঠল। স্ক্রিনে ভেসে থাকা নাম্বার দেখে আমিষার চোখ দুটো বড় বড় হয়ে গেল। হাত পা জমে যায় এই অবস্থা, শরীর কাঁপতে লাগলো অনবরত। আমিষার হাল থেকে মুনা বেশ ভড়কে গেল। বলে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আমিষা কাঁপা কাঁপা করল, আমার ফোনে মায়ের নাম্বার থেকে কল আসছে। কি বলছিস সব? তোর নাম্বার কোথা থেকে পেলো? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। আন্টি কি জেনে গেল নাকি? কি করবি এখন? ভয়ের তো গলায় মনে জিজ্ঞাসা করছে। আমার মাথা কাজ করছে না, চল আগে স্কুলের সামনে যাই, আহনাফের সাথে দেখা করি, রিক্সা ডাক দে। কল রিসিভ না করলেও অনবরত আমিষার নাম্বারে রাহেলা ফোন করতে লাগলো। চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে তার। কাপা হাত ধরে রয়েছে পুরনো একটি প্রেগনেন্সি কিট। ক্লিনিকের সাদা নির্মম দেওয়ালগুলো যেন আরও সাদা, আরও শীতল হয়ে উঠছে আমিষের জন্য। ফিনাইলের গন্ধ তার অসহ্য লাগছে। সে যে খাটে শুয়ে আছে, তার চারিপাশে সস্তা সাদা পর্দা টাঙানো। আমিষের শরীর নিস্তেজ যন্ত্রণায় জর্জরিত। অ্যাবর্শনের মতো ঘৃণ্য অপরাধ তাকে কাঠগড়ায় দাঁড়া করে দিছে। তাই হয়তো শরীরের চেয়েও বেশি ভারী হয়েছে তার মন। ক্লিনিকের রাস্তা আমিষের পাশ দিয়ে হেঁটে যায়, মুখে এক ধরনের অবজ্ঞার ছাপ নিয়ে। তাদের চোখে একরাত জাজমেন্টাল দৃষ্টি বেশ পরিলক্ষিত, যেন তারা বলছে, এই মেয়ে তুমি ভয়ঙ্কর অপরাধ করছো, তুমি এমন নষ্ট কাজ করছো যার জন্য সারা জীবন তোমায় লজ্জিত হওয়া উচিত, মাথা নত করে থাকা উচিত চিরকাল। কি নোংরা মেয়ে ছেলে তুমি! ছি! ডাক্তারের কণ্ঠে ছিল সেই একই মনোভাব। রাউন্ডে যে কয়েকবার এসেছে, আমিষার দিকে এক ঘৃণ্য দৃষ্টি ছুড়ে দিয়েছে, যেন আমিষার মতো মেয়েরা তার দু চোখে বিষ। ইঁচড়ে পাকা মেয়েগুলোর একই গল্প, একই পরিণতি দেখতে তার বিরক্ত লাগে। ব্যাগ স্টোরি নিয়ে তাদের তেমন কোনো উৎসাহ নেই। আমিষের বুকের ভেতর একরাশ ক্রোধ, হতাশা আর অবর্ণীয় শূন্যতা জমাট বেঁধে গেছে। খাটের পাশেই বসে আছে রাহেলা, তার মুখের দিকে তাকানো যায় না। কি এই মানুষটার ভিতরে কি ভয়ানক ঝড় বয়ে গেছে! তিনি আমিষের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর অজরে কাঁদছেন।
কান্নায় ভিজে গেছে তার ওড়নার একাংশ। চোখের কোণে শুকনোর কোনো ফুরসত নেই। তার প্রতিটি ভারী নিঃশ্বাস মিশেছে অসত্য। মনে মনে সৃষ্টিকর্তার সাথে একতরফা তর্কে মেতে উঠছেন তিনি। কি দৌড় ছিল আমার মেয়েটা, হে আল্লাহ! তুমি কেন আমার পরিবারের উপর এই বিপদ দিলে? আমার মেয়েটাকে তুমি আগের মতো করে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও সেই ছোট্ট আমিষাকে। রাহেলার মনে ভেসে আসছে আমিষার শৈশবের স্মৃতি। স্কুলে ইউনিফর্ম পরিপাটি করে গোজা দুটি বেনুনি, বেনুনির নিচে আবার সাদা ফিতের ফুলের কারুকার্য, হাসি খুশি চেহারা, চঞ্চল তার মেয়ে আমিষা। সেই মেয়েটা কিভাবে এমন এক বিপদে জড়িয়ে পড়ল? রাহেলার বুকের মাঝে বিস্ময়, সংখ্যা, ভয় আর ক্ষোভের ঢেউ আশ্রে পড়ে বারবার। আমিষার চোখে তখন ভেসে আসছে দিন কয়েক আগের দৃশ্য। আহনাফের মুখটা তার স্পষ্ট মনে আছে, যার জন্য সে নিজের সবটুকু বিসর্জন দিল। বাড়িতে মিথ্যে বলে স্কুলের নাম করে মুনাকে সাথে নিয়ে সেদিন বেরিয়ে গেছে কেবলমাত্র তার জন্য। সেদিন ল্যাপটপ বিক্রি হয়ে গেছিলো, তবে ল্যাপটপ বিক্রির টাকাগুলো আহনাফের হাতে তুলে দেওয়ার পর সে আর একবারও পেছনে ফিরে তাকায়নি, ফোনও করেনি, এমনকি একবারও খোঁজ খবর নেয়নি। আমিষার বাচ্চার বাবা সে তো ছিল, সে কীভাবে পারল আমিষাকে, তার বাচ্চাকে এভাবে ছুঁড়ে ফেলে দিতে? আহনাফের ব্যবহার আজ আমিষার মনের ভিতর বিষের মতো ছড়িয়ে গেছে। নিজের মতো তাকে তুচ্ছ মনে হচ্ছে। আহনাফের কাছে সে শুধুমাত্র একটি, যাকে যখন খুশি শরীরের ক্ষুধা মেটানোর জন্য ব্যবহার করা যায়। নেশার টাকা ফুরিয়ে গেলে এটিএম মেশিন হিসেবে ব্যবহার করা যায়। ক্লিনিকের সাদা দেওয়ালে ঝুলন্ত থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনুভব করতে লাগলো তার ভিতরটা ফাঁকা, একেবারে শূন্য। সে জানে না তার বেঁচে থাকার উদ্দেশ্য কী, তবে সে এটা জানে তার ভুলটা কোথায় হয়েছে। আহনাফের প্রতি অন্ধবিশ্বাস, নিজেকে সে হারিয়ে ফেলেছিল গোলকধাঁধায়। পুরুষ মানুষের কাছে তার প্রেমিকের দেহ হলো মন্দির। সেই মন্দির অপবিত্র যে করে সে আর যাই হোক সম্মানের সহিত কখনো ভালোবাসতে পারে না। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। তার মনে হলো এই জীবনের শূন্যতার মাঝে এক ধরনের পুনর্জন্ম হলো। মনে মনে প্রতিজ্ঞা করলো সে আর ভাঙবে না, বরং নিজেকে আবার গড়ে তুলবে আরও শক্তপোক্তভাবে। জীবনের কোনো ভুলের বোঝা তাকে আর দমিয়ে রাখতে পারবে না। ভুল থেকে শিক্ষা নিয়ে সে এক নতুন যাত্রা শুরু করবে। পর দিনগুলোতে আমিষা নিজেকে গুটিয়ে নিল, পুরনো বন্ধুদের এড়িয়ে চলতে শুরু করলো, কারোর সাথে আগের মতো প্রাণ খুলে কথা বলে না, সামাজিক মাধ্যম থেকে দূরে সরে গেল, নিজের ভিতরে ছোট্ট জগৎ তৈরি করলো। সেই জগতে তার পুরনো ভুলের কোনো স্থান নেই। সেখানে জায়গা করে নিল নতুন জীবনের সূচনা, শক্তি আর স্বপ্ন। সময় তার নিজের গতিতে এগিয়ে যায়। আমিষার জীবনও থেমে রইল না। কয়েক বছর পর এক শীতের সকাল, সূর্যের নরম আলো বারান্দায় ছড়িয়ে পড়েছে। আমিষা বারান্দার এক কোণে বসে আছে, হাতে ধোয়া ওঠা এক কাপ চা। তার পাশে আছে তার স্বামী সাদমান। সাদমান তার দিকে তাকিয়ে মৃদু হাসল। আমিষা তার স্বামীর হাসিতে খুঁজে পায় এক ধরনের স্থির শান্তি। বারান্দা থেকে দূরের আকাশ, কুয়াশা ঘেরা আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমিষার মনে পড়ে যায় সেই দিনগুলির কথা। ক্লিনিকের সাদা দেওয়াল, মায়ের কান্না, আহনাফের উদাসীন মুখ। মনে পড়তে তার ভেতরে এক ধরনের শিউরে ওঠা অনুভূতি জাগে। সাদমান তার কাঁধে আলতো করে হাত রাখে, জিজ্ঞাসা করে, তুমি এখনও তোমার অতীত ভুলতে পারোনি, তাই না? আমি সব প্রত্যুত্তর বলে, অতীত ভুলবার জিনিস নয়, তবে জীবন অনেক সহজভাবে বদলে যায়, পুরনো জিনিস ফিকে হয়ে যায়। তুমি আমার জীবনে না আসলে কখনোই বুঝতাম না ভালোবাসার গভীরতা কেমন। সাদমান উদাস কণ্ঠে বলে, জানো, আমার অফিসের HR মেয়ের ঘটনাও অনেকটা তোমার জীবনের সাথে মিলে যায়। মেয়েটা সুইসাইড করার চেষ্টা করছে, ভাগ্য ভালো সঠিক সময় দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। আমিষা মৃদু হাসলো, বলল, জানো, আমার এই গল্প পুরো পৃথিবীর সামনে তুলে ধরার ইচ্ছে নেই। যদিও আমার গল্প কোনো মেয়ের জন্য শিক্ষা হয়, তাহলে সেই ভুলের পুনরাবৃত্তি আর হবে না। আমি আমার পৃথিবীতে কোনো দ্বিতীয় আমিষা চাই না। সাদমান শক্ত করে আমিষাকে জড়িয়ে ধরল। আমিষার চোখের কোণে জল জমছে। হয়তো তার জীবনের চড়াই উতরাইয়ের মিশ্র অনুভূতিতেই এই অশ্রুজলের সূচনা। সমাপ্ত। সত্য ঘটনা অবলম্বনে আমিষা, মধ্যরাত, দ্বিতীয় এবং শেষ পর্ব। পুরো গল্পটা প্লে লিস্টে পেয়ে যাবেন।